যখন আসার কথা একটা নতুন রাজনীতি নিয়ে, সেটা কি আদৌ বাস্তবতার দিকে যাচ্ছে নাকি সেই পুরনো সমস্যাগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যেগুলো বিভিন্ন সময় প্রভাবিত করছে সেগুলোই আসলে ঘুরে ফিরে থেকে যাচ্ছে? ধন্যবাদ। প্রথমে অভিনন্দন জানাই নতুন যারা ছাত্র সংগঠন গড়ে তুললেন তাদেরকে। যখন রাজনীতি বিমুখতার একটা মানে চর্চা হচ্ছে কিংবা ছাত্রদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখবার নানা ধরনের আয়োজন আছে, কিংবা কখনো কখনো কেউ ছাত্র রাজনীতি বন্ধ করার নামে নতুন ধরনের রাজনীতি করছেন, সেই সময় তারা একটা ছাত্র সংগঠন গড়ে তোলার কথা ঘোষণা করে দিয়েছেন। অভিনন্দন জানাই তাদেরকে এই সাহসী ঘোষণার জন্য। আর সাথে সাথে অনেক দিন আমি ছাত্র আন্দোলনে ছিলাম, ফলে পুরনো অভিজ্ঞতাটাকে আবার মাথায় রেখে নতুনদের জন্য একটা সম্ভাবনার দরজা যারা খুলতে চান তাদের প্রতি কিছুটা সতর্কবাণী উচ্চারণ করতে চাই। এটা এইরকম যে বাংলাদেশে এ যাবৎকাল যতবার কোনো বড় আন্দোলন হয়েছে, সেই বড় আন্দোলনের পরে অপূর্ণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য নতুন সংগঠনের প্রয়োজন দেখা দিয়েছে। এটা আমরা সবসময় দেখেছি। আমরা খেয়াল করে দেখবেন, পাকিস্তান যখন হলো, পাকিস্তান বলেছিল না যে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি, কিন্তু জিন্নাহ যখন বললেন যে এমন একটা সংবিধান তৈরি করতে হবে যেটা ঠিক মুসলমানদেরও হবে না, যেটা হিন্দুদেরও হবে না, সেটা হবে পাকিস্তানি নাগরিকদের জন্য। হিন্দুরা আর হিন্দু বলে বিবেচিত হবেন না, মুসলমানরা মুসলমান বলে বিবেচিত হবেন না, তারা হবেন পাকিস্তানের নাগরিক। সাথে সাথে মনে হলো প্রথম একটা ধাক্কা খেলো যে একটা না ধর্মের ভিত্তিতে দেশ হবে বলেছিলেন, এটা হলো না। 2 নম্বর, ভাষা আন্দোলনের যে সূত্রপাত হলো সেটাও কিন্তু ভাষার উপর একটা আক্রমণের জায়গা থেকে। আর একটা ধাক্কা এলো যে আচ্ছা, আমাদের তো ম্যান্ডেটের মধ্যে এরকম ছিল না যে পাকিস্তান হলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি করা দেয়া হবে না, এরকম তো কথা ছিল না। রাষ্ট্রভাষা কি হবে সেটাও যেমন ম্যান্ডেট ছিল না, বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে না সেটাও ছিল না। তো যদি গণতন্ত্র মানি, তাহলে 54 থেকে 56 ভাগ মানুষ যে ভাষায় কথা বলে তাদেরকে কেন বঞ্চিত করা হবে? এই ধাক্কার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু ছাত্র সংগঠন গড়ে তোলারও একটা প্রবণতা তৈরি হয়েছিল। আবার ধরুন 1969-এর গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার পরে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশটা স্বাধীন হলো, আবার এত রক্ত, এত অশ্রু, এত জীবনদান, তারপরে যারা ক্ষমতায় তারা স্বাধীনতার সেই স্বপ্নটাকে তো ঊর্ধ্বে তুলে ধরার চাইতেও মনে স্বপ্নটাকে মারিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করলেন। তখন কিন্তু ছাত্রদের মধ্যে থেকে আবার একটা অংশ ছাত্র সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছিল। আবার ধরুন যে আমাদের 90-এর পরেও আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে এত লড়াই করলাম, লড়াই করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করব সেটাই তো চেয়েছিলাম, কিন্তু সেটাও তো হয়নি। এবং এবার 2024-এ এত বড় একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকগুলো অপূর্ণ আকাঙ্ক্ষা কিন্তু নতুন করে সামনে এসেছিল। খেয়াল করে দেখুন যে মাথায় বেঁধেছিল জাতীয় পতাকা, কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান, কিন্তু অভ্যুত্থানের পরে হঠাৎ করে চিত্র পাল্টে গেল, আমাদের সঙ্গীত পাল্টে ফেলতে হবে অথবা আমাদের বাংলাদেশের সংবিধানও পাল্টে ফেলতে হবে। তখন কিন্তু প্রথমে একটা ধাক্কা লাগলো এখানে। তারপরে যে জিনিসটা এলো যে গত 6 মাসে ধরুন অভ্যুত্থানের যে চেতনাটা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন, ফলে বৈষম্যকে দূর করবার পদক্ষেপগুলো কি। আজকে একটু প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখুন, ওখানে নন এমপিও শিক্ষকরা 5 দিন ধরে অবস্থান করছে। তার পাশেই আছে প্রতিবন্ধী শিক্ষকদের অবস্থান, তার পাশে আছে বঞ্চিত প্রাইমারি শিক্ষকদের অবস্থান। তা বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছিল বৈষম্যের বিরুদ্ধে, তা বৈষম্যের সবচেয়ে বড় শিকার যে শিক্ষকরা, তাদের পাশে কি কেউ গেল? কেউ কি একবার গিয়ে বলে আসলো না যে আমাদের এই মুহূর্তে হয়তো আমাদের সামর্থ্য নাই, কিন্তু আপনাদের দাবিটাকে আমরা সমর্থন জানাই, আমরা এমন একটা প্রস্তাব দিয়ে যাব যাতে পরবর্তী সরকার এসে আপনাদের দাবিটা মানে? অন্তত একটু কেয়ার করবে তো। এমনকি পরিস্থিতি মনে করলাম কেউ কাউকে কেয়ার করছে না। এগুলো মানুষের মনের মধ্যে কিন্তু নানা ধরনের ক্ষোভ হিসাবে আসে। এই যে নন এমপিও শিক্ষকদের এত কান্না, এত বেদনা আমরা দেখছি, তাদের উপর গরম পানি থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ দেখছি, এগুলো যখন সমাজের মধ্যে থাকে তখন একটা নতুনের আকাঙ্ক্ষা মানুষের কিন্তু থাকেই। সেদিক থেকে নতুন কিছু গড়ে তুলবার স্বপ্ন নিয়ে কেউ যদি নতুন ছাত্র সংগঠন গড়ে তুলতে চায়, আমরা সাধুবাদ জানাই। কিন্তু শুরুতেই যা পদক্ষেপ আমরা দেখছি যে কমিটি করা নিয়ে শুরুতেই এই সমস্যা তৈরি হয়ে গেল কেন? তার মানে কি ছাত্র সংগঠন গড়ে তুলে ভবিষ্যতে জাতিকে পথ দেখাবেন বা জাতির মুক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন অথবা জাতির বেদনাটাকে নিজেরা ধারণ করবেন, তার চাইতেও কি ক্ষমতার প্রশ্রয় থেকে কিছুটা সুবিধা পাওয়া যাবে, এরকম মানসিকতা তৈরি হয়ে গেল। ফলে এই সন্দেহটা তৈরি হয়েছে। এই যে কমিটি নিয়ে এই যে প্রতিযোগিতা,
কিংবা কমিটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, আজকে দুটো ঘটনা খুবই কিন্তু সবাইকে দেখিয়েছে, যারা একসঙ্গে আমরা আন্দোলন করলাম, পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালাম, সেই মানে কর্মীরা পরস্পরের হামলা করছে, তাদেরকে আহত করে দিচ্ছে, তাহলে কেন এটা পাল্টে গেল? ফলে আমি যেটা মনে করি, নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য নতুন কোনো চিন্তা নিয়ে যদি তারা আসেন তাহলে সাধুবাদ জানাই, কিন্তু যদি ক্ষমতাকেই আঁকড়ে রাখা বা ক্ষমতাকেই প্রদর্শন করা অথবা ক্ষমতার পাশে থাকা অথবা ক্ষমতার ছায়ায় থেকে নিজেদের ক্ষমতা বাড়ানো, এই প্রবণতা নিয়ে যদি ছাত্র সংগঠন করেন, তাহলে কিন্তু অতীতের অনেকগুলো এই বলে না অঙ্কুরে বিনষ্ট কমিটির মতো এটাও একটা অঙ্কুরে বিনষ্টের দিকে যাত্রা করতে পারে, সে আশঙ্কা